তো আজকের বিষয় হচ্ছে থার্মোডায়নামিক্স। থার্মোডায়নামিক্স শব্দের মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে থার্মো, একটা হচ্ছে ডায়নামিক্স। ডায়নামিক্স বলতে আমরা গতিবিদ্যা বুঝি, মেকানিক্সে আমরা পড়েছি এটা। মেকানিক্স তার একটা গতি আছে, তার রুলস, তার ল, নিউটনস ল এইসব পড়ে এসেছি। আর থার্মো শব্দটার মধ্যে একটা থার্মাল, থার্মাল, সেখান থেকে থার্মো শব্দটা এসছে। তার মানে এর মধ্যে একটা তাপ তাপ ব্যাপার আছে। তাপ আবার গতিবিদ্যা, তার মানে তাপ গতিবিদ্যা। এবং তাই বাংলাটা থার্মোডাইনামিক্স হচ্ছে তাপ গতিবিদ্যা। তাহলে এই দুটো শব্দ থেকে বোঝা যায় যেন তাপ আর গতিবিদ্যা কোথাও যেন একসাথে লুকিয়ে আছে। মানে তাপ আবার গতি, গতি আবার তাপ, মানে ব্যাপারটা কি? ব্যাপারটা আর কিছুই নয়, তাপ গতিবিদ্যা হচ্ছে একটা বিদ্যা, মানে হচ্ছে একটা ব্রাঞ্চ ব্রাঞ্চ অফ ফিজিক্স, যেটা কিনা হিট এনার্জিকে আমি কোনো কোনো মেকানিক্যাল এনার্জিতে ট্রান্সফার করছি এবং মেকানিক্যাল এনার্জিকে হিট এনার্জিতে ট্রান্সফার করছি, এই জিনিসটা নিয়ে ডিল করে। সেই জন্য বলা হচ্ছে থার্মোডাইনামিক্স মেনলি ডিলস উইথ ট্রান্সফরমেশন অফ হিট ইনটু মেকানিক্যাল ওয়ার্ক অ্যান্ড ভাইসি ভার্সা। মানে হিটকে মেকানিক্যাল ওয়ার্ক বা ঘুরিয়ে মেকানিক্যাল ওয়ার্ককে হিটে কনভার্সন, এইটা নিয়ে ডিল করে, এইটা নিয়ে স্টাডি করে, সেটাই হচ্ছে থার্মোডাইনামিক্সের বিষয়। হিট থেকে মেকানিক্যাল ওয়ার্ক খুব সোজা, স্টিম ইঞ্জিন, রকেট। আবার মেকানিক্যাল ওয়ার্ক থেকে হিট হচ্ছে দুটো হাত যদি আমরা ঘষি, হাতটা গরম হবে, সেখানে মেকানিক্যাল ওয়ার্ক, ফ্রিকশন এগেনস্টে যে মেকানিক্যাল ওয়ার্ক করলাম সেটা হিটে কনভার্ট হলো। আবার স্টিম ইঞ্জিন বা কয়লার ইঞ্জিনে হিট হচ্ছে মেকানিক্যাল ওয়ার্কে কনভার্ট হচ্ছে। তো এই জিনিসটাকে মূলত থার্মোডাইনামিক্স বলা হয়, এই স্টাডিটাকে। এইবার থার্মোডাইনামিক্স বা তাপ গতিবিদ্যাটা বললে প্রথমে আমাদের যেটা মনে হচ্ছে গ্যাসের কথা মনে হচ্ছে, বেলুন ফু দিয়ে ফোলাচ্ছি, সেটা চাপ বাড়ছে, তার ভলিউম বাড়ছে, টেম্পারেচার বাড়ছে, বড় হচ্ছে। তো ন্যাচারালি, বা যদি একটা গ্যাসকে আমরা গরম করি, তো ন্যাচারালি গ্যাসের প্রত্যেকটা পার্টিকেল, প্রত্যেকটা গ্যাস অণু বা পরমাণু, তারাও গরম হচ্ছে, ছোটাছুটি করছে, কিন্তু প্রত্যেকটাকে ট্র্যাক রেখে তাদের নিউট্রনস বার করে, তাদের ইকুয়েশন অফ মোশন বার করে তাদের স্টাডি করা কিন্তু ডিফিকাল্ট। অত নাম্বার অফ পার্টিকেলস এক মোল গ্যাসে 10^23 নাম্বারস অফ পার্টিকেল মলিকিউলস থাকে, সেগুলোকে নিয়ে স্টাডি করা, প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি ট্র্যাক করা বা স্টাডি করা ইম্পসিবল, প্র্যাকটিক্যালি ইম্পসিবল। তো তার জন্য একটা অ্যাভারেজ আউটের দরকার হয়, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মোশনের একটা অ্যাভারেজ করে যদি আমরা কিছু স্টাডি করতে পারি, সেখান থেকে আমরা কিছু প্র্যাকটিক্যাল, রিজনেবল, ফ্রুটফুল রেজাল্ট পেতে পারি। থার্মোডাইনামিক্স সেটারই চেষ্টা করে, সেই ফ্রুটফুল রেজাল্ট কিছু আমরা আনতে পারি কিনা তারই চেষ্টা করে যায় থার্মোডাইনামিক্স। তো আমাদের অ্যাভারেজ আউটের দরকার হয়, অ্যাভারেজ আউট করে গ্যাসের সম্বন্ধে কিছু ইনফরমেশন দেওয়া দরকার। তো আমরা যেটা আগে, মানে আমরা ছোট ক্লাস থেকে দেখে এসেছি, আমরা গ্যাস বলতে গ্যাসের একটা প্রেসার, টেম্পারেচার, ভলিউম পড়ি। ইনফ্যাক্ট আইডিয়াল গ্যাসের ইকুয়েশনটাও জানি, পিভি ইকুয়ালস টু এনআরটি। তার মানে কি, এইগুলো এক একটা ভেরিয়েবল, ভেরিয়েবল ইন দ্য সেন্স এগুলো টাইমের সাথে ভ্যারি করে, এবং থার্মোডাইনামিক্সের কনটেক্সে এগুলো অ্যাপিয়ার করছে, সেই জন্য এগুলোকে বলা হয় থার্মোডাইনামিক ভেরিয়েবল। গ্যাসিয়াস সিস্টেমের ক্ষেত্রে প্রেসার, ভলিউম, টেম্পারেচার। এবার যখন একটা গ্যাসকে গরম করছি, তা ধরো প্রথমে টেম্পারেচার, ভলিউম, প্রেসার কম ছিল, তারপরে বেশি হচ্ছে। তার মানে কি, এটা একটা কন্টিনিউয়াস পরিমাণে চেঞ্জ হচ্ছে, একটা ভ্যালু, সেট অফ ভ্যালুস থেকে আর একটা সেট অফ ভ্যালুসে চেঞ্জ হচ্ছে, সেট অফ ভ্যালুস অফ পিভি অ্যান্ড টি। তার মানে একটা সেট অফ ভ্যালু একটা স্টেটকে বোঝায়। তাহলে P1 V1 T1 এটা হচ্ছে একটা স্টেট, স্টেট নাম্বার ওয়ান। স্টেট নাম্বার টু তে গিয়ে P2 V2 T2, তাহলে এটা হচ্ছে আর একটা ডিফারেন্ট স্টেট।
এই থার্মোডাইনামিক ভেরিয়েবল গুলো হচ্ছে এক একটা স্টেপ, এক একটা স্টেটকে বোঝায়, তাদের ডিফারেন্ট ভ্যালু ডিফারেন্ট ডিফারেন্ট স্টেটকে বোঝায়, এবং সেগুলো ভেরিয়েবল থার্মোডাইনামিক্সের কনটেক্সে, কারণ সেগুলো টাইমের সাথে ভ্যারি করে। তাহলে থার্মোডাইনামিক ভেরিয়েবল কি, যেগুলো থার্মোডাইনামিক্সের কনটেক্সে যে প্যারামিটারগুলো ভ্যারি করে টাইমের সাথে, এবং সেগুলোর এক একটা সেট অফ ভ্যালু এক একটা স্টেটকে বোঝায়। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হলো ইকুয়েশন অফ স্টেট। এই যে অল পসিবল থার্মোডাইনামিক ভেরিয়েবলস, তাদের মধ্যে একটা রিলেশন থাকে, তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হয় না। ফর এক্সাম্পল, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়ালস টু এনআরটি, আমি যদি পিভি জানি, আমি কিন্তু সেখান থেকে টি বার করে নিতে পারবো। টি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট যা খুশি তাই হতে পারে না। এখানে স্মল টিটা হচ্ছে টেম্পারেচার। তো এই যে এদের মধ্যে একটা রিলেশন, সেইটাকে কিন্তু ইকুয়েশন অফ স্টেট বলে, সেটাকে এই ফর্মে লেখা হয়, সাম ফাংশন অফ পিভিটি ইকুয়ালস টু জিরো, মানে পিভি ইকুয়াল টু এনআরটির ক্ষেত্রে এফ অফ পিভিটিটা হবে এনআরটি মাইনাস পিভি বা পিভি মাইনাস এনআরটি, যা খুশি, সেটা ইকুয়ালস টু জিরো হচ্ছে ইকুয়েশন অফ স্টেট। এবার একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে স্টেটস অফ ইকুইলিব্রিয়াম। এই যে কখনো একটা এর ভলিউম, প্রেসার এবং টেম্পারেচার আমরা মেজার করছি, আমাদের মেজার করতেও তো একটা ফাইনাইট টাইম লাগে। এই যদি একটা সিস্টেম কন্টিনিউয়াস একটা একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে যেতে থাকে, সেই ফিক্স না থাকে, তাহলে তার আমরা মেজারমেন্ট প্রকৃতপক্ষে করা সম্ভব না। সেই জন্য স্টেটস অফ ইকুইলিব্রিয়াম কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। সেটা এরকমই বলছে যে স্টেটস দ্যাট ডোন্ট ভ্যারি অ্যাজ লং এজ এক্সটার্নাল কন্ডিশন আর আনঅল্টার্ড, মানে বাহ্যিক যে প্রভাব সেগুলোকে যদি আনঅল্টার্ড থাকে, মানে অপরিবর্তিত থাকে, তাহলে যদি স্টেটগুলো ভ্যারি না করে টাইমের সাথে সাথে, সেগুলোকে আমরা বলবো ইকুইলিব্রিয়াম স্টেট। যেমন একটা আইসোলেটেড গ্যাস চেম্বার, সেটা কিন্তু যতক্ষণ আগে বাইরে থেকে ধাক্কা মারছো, গরম করছো, কিছু করছো, সেটা ওর মতোই আছে, মানে পিভিটিটা যা ছিল সেটাই আছে। তাহলে ওইটা হচ্ছে একটা ইকুইলিব্রিয়াম স্টেট, যে স্টেটটা কিনা টাইমের সাথে সাথে ভ্যারি করে না। আমরা এই সিলেবাসে ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক্স স্টাডি করব, নন ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক্স একটা কনসেপ্ট আছে, সেটা একটু আলাদা। এই ভেরিয়েশনটা কিন্তু নন ইকুইলিব্রিয়াম অবশ্যই, কিন্তু গিয়ে যখন একটা জায়গায় সেটেল করলো, যেখানে আমরা মেজার করছি, সেটা হচ্ছে একটা পয়েন্ট অফ সেটেলমেন্ট। সেটেল না করলে মেজার করতে নেই, যে পয়েন্টে সেটেল করছে সেটা কিন্তু একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট বা স্টেটস অফ ইকুইলিব্রিয়াম। এইবার যখন এই গ্যাসটা গরম করা হচ্ছে, এটা চেম্বারের গ্যাসকে, তার টেম্পারেচার, প্রেসার, ভলিউম বাড়ছে, আস্তে আস্তে বাড়ছে। প্রথমে ইনিশিয়ালি যা ছিল, তারপরে বার্নারটা বা ওভেনটা অন করে দেওয়ার পর সেটা যখন গরম হচ্ছে, আস্তে আস্তে বাড়ছে। তার মানে কি, বিভিন্ন ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে আস্তে, মানে বিভিন্ন স্টেটের মধ্যে দিয়ে সে যাচ্ছে, নিয়ে একসময় আমি বার্নারটাকে নেমে দিলাম, ও একটা ফাইনাল স্টেট পেল। তার মানে ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেট কিন্তু কতগুলো সাকসেসিভ স্টেটের মধ্যেই যাচ্ছে। তার মানে তার যে পরিবর্তন হচ্ছে, এইটাকেই বলা হয় প্রসেস। ট্রান্সফরমেশন বা পরিবর্তন, সেটা কি না, সেটা একটা প্রসেস। কি ধরনের প্রসেস না, ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে যাওয়ার একটা প্রসেস। ইনিশিয়াল স্টেট মানে পি ওয়ান ভি ওয়ান টি ওয়ান বা পিআই ভিআই টিআই, আই ফর ইনিশিয়াল, থেকে ফাইনাল পিএফ ভিএফ টিএফ হলো। এটা একটা নির্দিষ্ট ওয়েতে গেল, নির্দিষ্ট প্রসেস মেনটেন করে গেল, এটাকে আমরা বলছি একটা ট্রান্সফরমেশন। তাহলে কি ট্রান্সফরমেশনটা কি, ট্রান্সফরমেশন ইজ এ প্রসেস ফ্রম গোয়িং ফ্রম ইনিশিয়াল স্টেট টু ফাইনাল স্টেট। ধরো টেম্পারেচার ফিক্সড রেখে আমি প্রেশার বাড়াতে বাড়াতে ভলিউম কমালাম, পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, যেহেতু টেম্পারেচার, তাহলে এটা একটা প্রসেস কিনা, আইসোথার্মাল প্রসেস। ঠিক এরকম বিভিন্ন প্রসেস হতে পারে। এবার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাইন্ড অফ ট্রান্সফরমেশন, সেটা হচ্ছে রিভার্সিবল ট্রান্সফরমেশন। রিভার্সিবল, রিভার্স কথাটার মানে কি, উল্টো। মানে তুমি যেভাবে ঠিক ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে গেছো, তুমি একইভাবে ফাইনাল স্টেট থেকে ইনিশিয়াল স্টেটে আসতে পারো, ঠিক উল্টো দিক বরাবর। যদি এটা সম্ভব হয়, সেই ট্রান্সফরমেশনটাকে বলবো রিভার্সিবল ট্রান্সফরমেশন। মানে যে পথ বরাবর আমি গেছি, সেই পথে ঠিক উল্টো 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 ভাবে এসেছি। মানে ধরো পিআই ভিআই টিআই থেকে পিএফ ভিএফ টিএফ এ গেছো,
তুমি একটু একটু করে বাড়াতে 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 গেতে গেছি, প্রত্যেকটা মুহূর্তে যতখানি করে বাড়াতে গেলে তুমি আসার সময় ঠিক ততখানি করে যদি কমাতে কমাতে করে একই কন্ডিশনে ফিরিয়ে আনতে পারো, ইনিশিয়াল স্টেটে আনতে পারো, এই প্রসেসটাকে বলবো কিন্তু আমি রিভার্সিবল ট্রান্সফরমেশন। এটা হওয়ার জন্য কি, একটা ইকুইলিব্রিয়াম থেকে ডিপারচার যেটা হবে, মানে ধরো একটা ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে যাচ্ছে, একটা ইকুইলিব্রিয়াম থেকে আরেকটা ইকুইলিব্রিয়ামে যাচ্ছি, মাঝখানে অনেকগুলো নন ইকুইলিব্রিয়াম স্টেটের মধ্যেই যাচ্ছি, সেই সাকসেসিভ দুটো স্টেটের মধ্যে তারা যেন ইকুইলিব্রিয়ামে থাকে, অলমোস্ট ইকুইলিব্রিয়ামে থাকে, ইনফাইনাইটেসিমাল ইকুইলিব্রিয়াম বা কোয়াসি ইকুইলিব্রিয়ামে থাকে। মানে খুব তাড়াতাড়ি গরম করে দিলাম, খুব তাড়াতাড়ি ঠান্ডা করলাম, এগুলো কখনো রিভার্সিবল স্টেট ট্রান্সফরমেশন হবে না। রিভার্সিবল ট্রান্সফরমেশনের জন্য সাকসেসিভ স্টেটগুলোকে কোয়াসি ইকুইলিব্রিয়াম হতে, মানে জাস্ট একটা অপরটা জাস্ট মাইনিউট একটা ডিপারচার হয়েছে, তবেই তুমি ফেরত পাবে, না তুমি ট্র্যাক রাখতে পারবে না তুমি কোন পথে গেছো। ধরো একটা ধাপ করে একটা জায়গা থেকে একটা জায়গাটা লং গ্যাপে গেলে অনেকভাবে যাওয়া যায়, আমার কাছে কিন্তু সেই নলেজটাই নেই আমি কীভাবে গেছি। সেই নলেজটা গ্যাদার না করলে তুমি রিভার্সিবিলিটির কোনো মানেই হয় না। সেই নলেজটা গ্যাদার করার জন্য আমাকে আস্তে আস্তে যেতে হবে এবং প্রত্যেকটা স্টেপের আমাকে ট্র্যাক রাখতে হবে। আমি যদি একটা জায়গা থেকে দৌড়ে যাই, আমার যদি কাদা না থাকে আমি কিন্তু ট্র্যাক রাখতে পারবো না, আমি কোন কোন জায়গায় পা দিয়ে গেছি। যদি আস্তে আস্তে পা টিপে টিপে যে আমি লক্ষ্য রাখতে পারবো যে আমি কীভাবে গেছি, আমি ঠিক সেই উল্টো ট্র্যাক বরাবর ফিরে আসতে পারবো। সেই জন্য রিভার্সিবল ট্রান্সফরমেশনের ক্ষেত্রে সাকসেসিভ স্টেটস অফ দ্য ট্রান্সফরমেশন ডিফার্ড ইনফাইনিটেসিমাল ফ্রম ইকুইলিব্রিয়াম, অলমোস্ট ইকুইলিব্রিয়াম থেকে কোয়াসি ইকুইলিব্রিয়াম বলি, তবে আমি ট্র্যাক রাখতে পারি। আর এই রিভার্সিবল ট্রান্সফরমেশন কনটেক্সটে একটা সাইক্লিক ট্রান্সফরমেশন, মানে ইনিশিয়াল সাইক্লিক মানে কি, সাইকেল মানে যেখান দিয়ে শুরু করে সেইখানেই ফিরে আসে, আবর্ত। সে আবর্ত পরিবর্তনটা কি জিনিস না, যে সাইক্লিক ট্রান্সফরমেশনটা হচ্ছে যেখানে ইনিশিয়াল আর ফাইনাল স্টেট সেম, মানে তুমি যেখানে গেছো P1 V1 PI VI TI থেকে শুরু করলে আবার PI VI TI তেই ফিরে এলি। এই ট্রান্সফরমেশনটাকে বলা হয় সাইক্লিক ট্রান্সফরমেশন, কারণ এখানে ইনিশিয়াল এবং ফাইনাল স্টেট কিন্তু এক। এবার পড়বো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এটা কিছুই না, প্লেন এনার্জি কনজারভেশন অফ এনার্জি। তুমি একটা সিস্টেমে ডিকিউ দিচ্ছ, তার জন্য সিস্টেম ওয়ার্ক ডান করছে ডিডাব্লিউ, আর সিস্টেমের মধ্যে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হচ্ছে। ইন্টারনাল এনার্জি বলতে আচ্ছা, প্রথম ওয়ার্ক ডান বলতে এখানে মেকানিক্যাল ওয়ার্ক ডান, আমরা ম্যাক্রোস্কোপিক সেন্সে যা বুঝি, যেটা নিউটনস ল থেকে, নিউটন মেকানিক্স থেকে যা পড়ে এসেছি, সেখানে ওয়ার্ক ডান মানে যা বুঝি এক্স্যাক্টলি সেটাই হচ্ছে ওয়ার্ক ডান। আর ইন্টারনাল এনার্জি বলতে গ্যাসের মলিকুলার লেভেলে কিছু এনার্জি চেঞ্জ হতে পারে তার ভেতরের ইন্টারনাল, সেই জন্য সেটাকে বলা হচ্ছে ইন্টারনাল এনার্জি। এই দুটো চেঞ্জের জন্য যা লাগবে সেটাই হচ্ছে ডিকিউ এর সঙ্গে সমান হবে, বা ঘুরিয়ে বললে ডিকিউ যেটা দেবো সেটা এইভাবে এই দুটোর মধ্যে ওয়ার্ক ডানে এবং ইন্টারনাল এনার্জির চেঞ্জ এই দুটোর মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, সাজ দ্যাট এই দুটোর যোগফল এই। তার মানে এটা কিন্তু কনজারভেশন অফ এনার্জি, যে পরিমাণ এনার্জি হিট এনার্জি দিলে সেটা কিভাবে ডিস্ট্রিবিউট হয়ে গেল, এটাকেই বলা হয় ফার্স্ট ল অফ এনার্জি, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। এবার একটা জিনিস মাথায় রাখো, এই ডিইউ যেখানে ইউটা হচ্ছে ইন্টারনাল এনার্জি, সেই ইন্টারনাল এনার্জিটা একটা সিস্টেমের শুধুমাত্র তার স্টেটের উপর ডিপেন্ড করে, মানে ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেট যদি সমান হয় তাহলে ইন্টারনাল এনার্জি চেঞ্জ জিরো হবে। সেটা কিন্তু কিভাবে এলে কি করলে মাঝখানে, এই ডিটেলসের উপর, এই হিস্ট্রির উপর ডিপেন্ড করে না, শুধুমাত্র কোন স্টেটে আছে তার উপর ডিপেন্ড করে। তো একটু ইন্টারনাল এনার্জি গ্যাসিয়াস সিস্টেমের ক্ষেত্রে দেখা যায়। গ্যাসিয়াস সিস্টেমের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জি বলতে স্টেটের উপর ডিপেন্ড করবে, তার মানে স্টেট ভেরিয়েবল পিভিটি এর উপর ডিপেন্ড করবে, আমি ধরেছি টিআর ভি এর উপর ডিপেন্ড করবে, কারণ আমি পি এর উপর ধরতেই পারতাম, কিন্তু পি ইজ এ ফাংশন অফ ভি অ্যান্ড টি, কারণ ইকুয়েশন অফ স্টেট বলছি যে পিভিটি ইন্ডিপেন্ডেন্ট না, পি আর ভি, আমি পিটাকে ভি আর টি এর টার্মসে লিখতে পারি, ভিটাকে পি আর টি এর টার্মসে লিখতে পারি, টিটাকে আবার পি আর ভি এর টার্মসে।
এখানে মাথায় রাখো স্মল টি লিখেছিলাম, এখানে ক্যাপিটাল টি লিখছি, দ্যাট ডাজেন্ট ম্যাটার। টি ফর টেম্পারেচার। এবার একটা গ্যাসিয়াস সিস্টেমে যদি প্রেসার পি হয়, ভলিউম চেঞ্জ ডিভি হয়, তাহলে ওয়ার্ক ডান ডিডব্লিউটা হবে পি ডিভি, এটা আমরা সবাই জানি। এবার যেহেতু ইন্টারনাল এনার্জি ইউটাকে আমরা টি আর ভি এর ফাংশন ধরেছি, তাহলে ডি ইউটা চেন রুল অনুযায়ী হবে ডেল ইউ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি ইন্টু ডিটি প্লাস ডেল ইউ ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি ইন্টু ডিভি। তাহলে এবার যদি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ইউজ করা হয়, ডি কিউ ইকুয়ালস টু ডিইউ, ডিইউ এর জায়গায় আমরা এই কোয়ান্টিটি এই কোয়ান্টিটি লিখবো, আর প্লাস ডিডব্লিউটা হচ্ছে পিডিবি, পিডিবি। তাহলে ডিভি আর ডিটির কোএফিসিয়েন্টগুলোকে গ্রুপ করা হয়েছে। তাহলে এখান থেকে আমরা কিন্তু কোনো কতগুলো ইউজফুল মেজারিং কোয়ান্টিটি পেয়েছি। প্রথম কথা স্পেসিফিক হিট। স্পেসিফিক হিট মানে 1 ডিগ্রি টেম্পারেচার বাড়াতে কতটা এনার্জি লাগে, হিট এনার্জি দিতে হয়। তার মানে স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম। গ্যাসের ক্ষেত্রে দুটো জিনিস, একটা কনস্ট্যান্ট প্রেসারে হয়, একটা কনস্ট্যান্ট ভলিউমে। কনস্ট্যান্ট ভলিউম মানে যখন ভলিউমের কোনো পরিবর্তন হয় না। তাহলে সিবিটা বাই ডেফিনেশন কি ডিকিউ ডিটি অ্যাট কনস্ট্যান্ট ভি। এবার এই ইকুয়েশনে কনস্ট্যান্ট ভি হওয়া মানে কি ডিভিটা জিরো, তার মানে এই পোর্শনটা পুরোটা জিরো। তার মানে সেক্ষেত্রে ডিকিউ ইকুয়ালস টু এইটা পড়ে রাখলো, তার মানে ডিকিউ বাই ডিটি অ্যাট কনস্ট্যান্ট ভি হচ্ছে ডেল ইউ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি। এটা হচ্ছে স্পেসিফিক হিট। আবার ইকুয়েশন অফ স্টেট বলছে আমি ভিটাকে পি আর টি এর টার্মসে লিখতে পারি। সেই হিসাবে যদি আমি লিখি, ইউটা হয়ে যাবে ফাংশন অফ টি অ্যান্ড পি, টেম্পারেচার অ্যান্ড প্রেসার। তখন ডি ইউটা কত হবে, ডেল ইউ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি ইন্টু ডিটি প্লাস ডেল ইউ ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি ইন্টু ডিপি। এটা গেল ডি ইউ। আর পি ডিভি, সেখানে কি ভি আবার টি আর পি এর ফাংশন। তাহলে ডিভিটা কত, ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি ইন্টু ডিটি প্লাস ডেল ভি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি ইন্টু ডিপি। এবার যদি আমরা ডিটি আর ডিপি কে গ্রুপ করে নিই, তাহলে ডিটির কোএফিসিয়েন্ট একটা আসবে ডিভি থেকে, একটা আসবে ডিইউ থেকে, আবার ডিপিরও একটা কোএফিসিয়েন্টের পোর্শন আসবে ডিইউ থেকে, একটা আসবে ডিভি থেকে। এবার স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট পি বললে প্রেশারটা যখন কনস্ট্যান্ট, তবে ডিপিটা জিরো, তার মানে এই পোর্শনটা থাকছে এট কনস্ট্যান্ট পি। তাহলে ডিকিউ ডিটি, ডিটি দিয়ে ভাগ করে দিয়েছে, ডিকিউ ডিটি এট কনস্ট্যান্ট পি হচ্ছে ডেল ইউ ডেল টি এট কনস্ট্যান্ট পি প্লাস ডেল ভি ডেল টি এট কনস্ট্যান্ট পি ইন্টু ডিপি ইন্টু পি। সোজা কথাই কার্লি ব্রেসের মধ্যে এই যে জিনিসটা আছে সেইটা কার্লি ওনার সেকেন্ড ব্রেস, ডেল ইউ ডেল টি এট কনস্ট্যান্ট পি প্লাস পি ইন্টু ডেল ভি ডেল টি এট কনস্ট্যান্ট পি। এটা হচ্ছে স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেসার। এবার এটা দেখানো যায় যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জি শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন হবে। এক্ষেত্রে আমরা একটা অ্যাজামশন করে এগোই, বাট এটা ফ্যাক্ট। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জি শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন হয়। যদি সেটাই হয়, তাহলে ডেল ইউ ডেল টি এট কনস্ট্যান্ট পি আর ডেল ইউ ডেল টি এট কনস্ট্যান্ট ভি সবই সমান। তাহলে যদি সেটাই হয় আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে, তাহলে ডেল ইউ ডেল টি এট কনস্ট্যান্ট পি কে আমি বলতে পারি ডেল ইউ ডেল টি এট কনস্ট্যান্ট ভি। তাহলে এটা হয়ে যাবে তখন সিভি। তাহলে সিপি ইকুয়ালস টু হবে সিভি প্লাস পি ইন্টু ডেল ভি ডেল টি এট কনস্ট্যান্ট পি, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে। আবার আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে, ওয়ান মোল আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়ালস টু এনআরটি। সেখান থেকে আমরা পাই ডেল ভি ডেল টি এট কনস্ট্যান্ট পি হচ্ছে আর বাই পি। তাহলে এইখানে যদি আমি আর বাই পি বসিয়ে দিই, পিপি কেটে গিয়ে আর পড়ে রইল, তাহলে সিপি ইকুয়ালস টু সিভি প্লাস আর, মানে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর, ওয়ান মোল অবশ্যই। ফেমাস সিপি মাইনাস সিভি হচ্ছে আর। তার প্রুফটা আমি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, জাস্ট সিম্পলি কনজারভেশন ল অফ থার্মাল এনার্জি, ইন কন্টেক্সট অফ থার্মোডাইনামিক্স, সেখান থেকে আমরা দেখিয়ে দিতে পারবো সিভি
সিপি মাইনাস সিবিআর। মাথায় রাখবে এই যে ফর্মটা, এইটা কিন্তু সব গ্যাসের ক্ষেত্রে সত্যি, বিট আইডিয়াল বিট রেয়ার, যে সিপি ইকুয়ালস টু এইটা হয়, সিবি ইকুয়ালস টু এইটা। এবার আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে হলে এইটাকে তুমি সিবি লিখতে পারছো, এইটাকে একটা সোজা আর বাই পি লিখতে পারছো, দ্যাটস অ্যানাদার। বাট এই ফর্ম অফ সিপি আর এই ফর্ম অফ সিবি সবাইকার ক্ষেত্রে কিন্তু একই। আচ্ছা, এবার একটা গুরুত্বপূর্ণ প্রসেস হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস বা রুদ্ধতাপ পরিবর্তন। মানে কি, একটা সিস্টেমকে আমি বাইরের সাথে ইন্টারাক্ট করতে চেয়েছি যে কোনো হিট এনার্জি এক্সচেঞ্জ হবে না, কোনো হিট এনার্জি এক্সচেঞ্জ হবে না। এই যে সেরকম কন্ডিশনে হয় তাহলে ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, সেখানে ডিকিউটা জিরো হবে কারণ হিট এনার্জির এক্সচেঞ্জ না হচ্ছে না, তাহলে ডিইউ প্লাস ডিডাব্লিউ হচ্ছে জিরো। এবার যদি আইডিয়াল গ্যাস হয় তাহলে ডিইউটা কত হবে, ডেল ইউ ডেল টি ইন্টু ডিটি, আবার ডেল ইউ ডেল টিটা হচ্ছে সিবি, তাহলে সিবি ডিটি, আর ডিডাব্লিউটা হচ্ছে পিডিবি। সেখান থেকে আমরা কি পাই, যদি এটাকে আমি পি ইন্টু সিবি দিয়ে ভাগ করি তাহলে এটা পাবো, পি ইন্টু সিবি ইন্টু টি দিয়ে ভাগ করি তাহলে প্রথম টার্মটা পাবো ডিটি বাই টি প্লাস পিডিভি ডিভাইডেড বাই সিবি ইন্টু টি। আবার পি বাই টি হচ্ছে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আর বাই সিবি, সেটাই বসিয়ে দিয়েছি। এবার এটা ইন্টিগ্রেশন করলে এটা হবে লগ টি, এটা হবে লগ অফ ভি টু দি পাওয়ার আর বাই সিভি, এটা ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট হবে, সেটা যদি এক্সপোনেন্সিয়েট করি তাহলে পাবো টি ইন্টু ভি টু দি পাওয়ার আর বাই সিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। আবার আমরা সিপি মাইনাস সিবিকে একটা সরি এটা মাইনাস না, এটা স্ল্যাশ হবে, সিপি ডিভাইডেড বাই সিবিকে আমরা গামা ধরতে বলে একটা কোয়ান্টিটি দিয়ে ডিফাইন করি। আবার আর কে লিখতে পারি সিপি মাইনাস সিবি, উপরে সিপি মাইনাস সিবি নিচে সিবি, ভাগ করলে দাঁড়ায় সিপি বাই সিবি মাইনাস ওয়ান। আবার সিপি বাই সিবি, এটা বিয়োগ হবে না, এটা স্ল্যাশ হবে। গামা যদি বলি তাহলে এই জিনিসটা দাঁড়াবে টি ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে অ্যাডিয়াবেটিক পলিসির টি ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান কনস্ট্যান্ট হলো। আবার টি এর জায়গায় যদি আমি পি আর ভি দিয়ে বসিয়ে দিই, মানে পিভি বাই আর, আর তো কনস্ট্যান্ট ছেড়ে দাও, তাহলে পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট হবে। মানে বিভিন্নভাবে লেখা যাচ্ছে, কখনো পি আর টি এর টার্মসে, কখনো ভি আর টি এর টার্মসে, কখনো পি আর ভি এর, আর এটাও গামা মাইনাস ওয়ান হবে না, গামা হবে। তাহলে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, ফেমাস রুল বা ফেমাস ল অফ অ্যাডিয়াবেটিক প্রসেস, পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। আজকে এই পর্যন্তই থাক।